আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনারা সকলেই বুঝতে পেরেছেন, সেটা থাম্বনেল কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। কিন্তু আজকে যে বিষয়টি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, যারা একদম বিগিনার বা নতুন যারা কোম্পানিতে জব নিতে চান বা ব্যবসা বাণিজ্য যেটা করো না কেন, তো আজকে যে 12টি টিপস আমি দেবো সেটা সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা আলোচনা করবো সেটা হলো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। তো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলটা কি, আর এটা কিভাবে কাজ করে, আর এটা কয়টি ধাপ রয়েছে, সে বিষয় খুঁটিনাটি নিয়ে আমরা আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি। তো চলুন আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখব এবং আলোচনাগুলো আমরা শুনবো। তো আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলের নাম্বার 1 যেটা বলা হয়ে থাকে সেটা হলো অ্যাক্টিভ লিসেনিং। তো এই অ্যাক্টিভ লিসেনিংটা কি? তো অ্যাক্টিভ লিসেনিংটা হচ্ছে অর্থাৎ শ্রবণ শক্তি। অর্থাৎ অ্যাক্টিভ লিসেনিংটা হচ্ছে এটা যে ধরেন একজন বক্তা সে বক্তব্য দিচ্ছে আর শ্রোতারা সেটা শুনছে। তো এই শ্রোতা কতটুকু সেটা শুনছে এবং কতটুকু তার মেমোরাইজেবল করছে, তার দিক নির্দেশনা বা অ্যাডভাইসগুলো বা টিপসগুলো, এইটাই হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। তো ধরুন আমরা যারা স্কুলে লেখাপড়া করেছি বা স্টুডেন্ট লাইফে, তখন তো আমরা দেখা গেছে যে একটা ক্লাসে ধরুন 150 ছাত্রী বা স্টুডেন্ট রয়েছে বা ছাত্রছাত্রী রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে লাস্টে ব্রেঞ্চের দিকে যারা বসছে তারা কিন্তু দেখা যায় যে অ্যাক্টিভ লিসেনিংটা যে তারা এটার সাথে কিন্তু কানেক্টেড নাই। কারণ আপনারা নিজেকে একটু যারা স্টুডেন্ট ছিলেন তারা একটু ভাবেন, পিছনের দিকে ভাবেন, আপনার ক্লাস লাইফের দিকে ভাবেন। তো আপনার স্টুডেন্ট লাইফের দিকে একটু ভাবলেই আপনি বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কেমন। তো অ্যাক্টিভ লিসেনিংটা কি গুরুত্বপূর্ণ ছিল ওই সময়টা। তো দেখা যায় আমরা পিছনের ব্রেঞ্চে যারা ছিলাম তারা অনেকেই দেখা যায় যে স্যার তো ছিল অনেক দূরের সামনে, ব্রেঞ্চে ছিল প্রায় 50-60 ব্রেঞ্চের আগে ছিল স্যারে। তখন দেখা যায় আমরা পিছনে ব্রেঞ্চে বসে ব্রেঞ্চের টেবিলের নিচে বা ব্রেঞ্চের নিচে আমরা মোবাইল রেখে আমরা এরকম হাত দিয়ে চাপাচাপি করতাম, দেখতাম। তো এই যে আমরা যে কানেক্টেড, যে আমরা এই স্পিকার সাথে যে কানেক্টেড ছিল বা টিচারের সাথে যে কানেক্টেড, সেটা কিন্তু আমরা ডিসকানেক্টেড ছিলাম। তো এটা থাকায় কিন্তু আমাদের যে স্যারে যে সেটা কি বলছে বা কি অ্যাডভাইস করলো বা কি পড়ালো সেটা বিষয়ে কিন্তু আমরা কিন্তু অ্যাটেনশন না থাকার কারণে আমরা এটা থেকে কিন্তু আমরা অনেক কিছু আমরা বঞ্চিত হয়েছি। সেটা আমরা মেমোরাইজেবল না করাই আমরা দেখা যায় যে বাসায় গিয়ে 1 ঘন্টার পড়া আমরা 2 ঘন্টা পড়েছি। যখন স্যারে একটা বক্তব্য দিচ্ছে বা অ্যাডভাইস করছে সেটা যদি আমরা মনোযোগ সহকারে শুনতাম তখন কিন্তু আমরা অনেকাংশে আমরা মেমোরাইজেবল আমরা করতে পারতাম। সেক্ষেত্রে বাসায় গিয়ে আমরা 1 ঘন্টা পর আধা ঘন্টা পড়লে কিন্তু আমরা সেটা মাথায় আমরা ক্যাচ করে ফেলতাম। কিন্তু সেটা কিন্তু আমাদের ওই সময় কিন্তু ছিল না। এই যে অ্যাক্টিভ লিসেনিং, এই অ্যাক্টিভ লিসেনিংটা মানে হচ্ছে স্যার কী বললো বা আমাদের বক্তা কী বললো সেটা যদি আমরা যদি না করি, আমরা যদি মেমোরেবল না করি, সেটা আমরা এই দেখা যায় যে 2 ঘন্টা বা 5 ঘন্টা বা একদিন পর সেটা কিন্তু আমরা সেটা বলতে পারছি না। তো এটা না বলাই এটা কিন্তু আমরা এই যে আমাদের যে অ্যাক্টিভ লিসেনিং সেটা আমাদের কিন্তু দুর্বলতা রয়েছে। তো এই যে অ্যাক্টিভ লিসেনিংটা অর্থাৎ হচ্ছে একজন বক্তা কী বলছে সেটা মনোযোগ সহকারে শোনা, সেটা শ্রবণ করা এবং সেটার ফিডব্যাক দেওয়া এবং সেটা সম্পর্কে বিশ্লেষণ করা, এটা হলো অ্যাক্টিভ লিসেনিং নাম্বার 1। এটা হলো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন নাম্বার 1-এর স্টেপ। তো আপনারা অ্যাক্টিভ লিসেনিং সম্পর্কে বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো অ্যাক্টিভ লিসেনিংটা কী ছিল। তো এবার চলুন আমরা নেক্সট আমরা জানবো সেটা হলো টিম ওয়ার্ক। তো টিম ওয়ার্কটা কী? তো টিম ওয়ার্কটা কি, আমরা টিম ওয়ার্কের সংজ্ঞায় যদি যাই, তো টিম ওয়ার্ক কিন্তু এটা এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলের 2 নম্বর আমরা স্টেপ আমরা ধরে নিলাম। তো দেখা যায় টিম ওয়ার্কটা হলো যে একটা লক্ষ্য বা একটা লক্ষ্য অর্জনের জন্য আমরা একজন মিলে একটা দল রয়েছে, সেই দল মিলে আমরা সবার কিন্তু একই মতামত এবং একই গোল, সেটা আমরা হাসিল করার জন্য সবাই একসাথে আমরা কাজ করি। বা এটার আমরা কিভাবে এটা আমরা এই লক্ষ্যে পুষবো, এটা কিন্তু সবার একজন গোষ্ঠীর সবার প্রচেষ্টা এবং সবার সহযোগিতা দিয়ে এই লক্ষ্যে পৌঁছানো হচ্ছে টিমওয়ার্ক। অর্থাৎ টিমওয়ার্ক কিন্তু একে অপরের উপর নির্ভরশীল, যেটা বোঝানো হয়েছে। তো এটা কিন্তু একটা গ্রুপ বা একটা দল, এই গ্রুপ দল মিলে আমরা একটা লক্ষ্যকে আমরা লক্ষ্যে বা দ্বার প্রান্তে আমরা পৌঁছে যাই, এটি হচ্ছে টিমওয়ার্ক। টিমওয়ার্ক হচ্ছে আমাদের ধরুন একটা ব্যাচে বা আমাদের স্টুডেন্ট বা আমাদের ক্লাসে ধরুন বা আমাদের কাজের ক্ষেত্রে ধরুন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা জব পারপাস দেখা যায় যখন 2-4 জন করে গ্রুপ রয়েছে স্টেপ বাই স্টেপ, সেটা হলো যে আমরা পজিশন ভেদে আমরা দেখে থাকি। যেমন মার্চেন্টাইজিং বিভাগ ধরুন কোয়ালিটি ডিপার্টমেন্ট ধরেন সাপ্লাই চেইন বিভাগ ধরুন অ্যাডমিন ডিপার্টমেন্ট বলুন, এই যে একটা টিম, তো একটা টিমের বা একটা কাজ থাকে। তো এই টিমের যে আমরা যে সংখ্যা বা লোকগুলো থাকি সবাই মিলে একটি কাজ করার লক্ষ্যে আমরা সবাই একসাথে একই মতামত নিয়ে যে কাজটা আমরা সম্পূর্ণ করি, এটাই হচ্ছে টিমওয়ার্ক। তো টিমওয়ার্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা
যায় যে টিম ওয়ার্ক করলে একটা কথাই বাংলায় প্রবাদ আছে যেটা বলে যে একটা কথাই যেন বলে, সেটা আমি আসলে ভুলে গেলাম, সবাই মিলে করি কাজ আর যেতে লাইলাজ। তো সবাই মিলে একটা কাজ সমৃদ্ধভাবে করাই হলো টিম ওয়ার্ক। তো টিম ওয়ার্ক কিন্তু আপনারা সহজে বুঝতে পারছেন। এই টিম ওয়ার্কটা আপনার ভিতরে এবং সবার ভিতরে থাকতে হবে, কারণ টিম ওয়ার্ক বা ছাড়া কোনো কিছু বিল্ড আপ করা সম্ভব নয়। তো সবাই মিলে একটা কাজকে আমরা সহজেই দাঁড় প্রান্তে নিতে পারি এবং সহজেই কাজটা সম্পন্ন করতে পারি। এটাই মূলত হচ্ছে টিম ওয়ার্ক। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলের নাম্বার 3। তো নাম্বার 3তে যেটা আমরা বুঝিয়েছি সেটা হলো কনফ্লিক্ট রিসলিউশন, অর্থাৎ দ্বন্দ্ব সমাধান। তো এই দ্বন্দ্ব আমরা কিভাবে সমাধান করব, সেটা দল বা মতবিরোধ বা ব্যক্তিগত বা রাজনৈতিক বা আর্থিক সব দিকেই কিন্তু এটা হতে পারে। তো এটার এই দুইটা দলের মধ্যে যে মতবিরোধ থাকে, সেই মতবিরোধকে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা হচ্ছে, এটা হলো রিসলিউশন অথবা কনফ্লিক্ট রিসলভ বা কনফ্লিক্ট রিসলিউশন, এই সমাধান। তো এইটা কিন্তু আমাদের হচ্ছে যে এটা আমাদের খুঁজে বের করা এবং এই সমস্যা আমাদের টিমের ভিতরে ঘটলে বা আমাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে যদি ঘটনা কোনো ঘটে, সেক্ষেত্রে এটা কিন্তু ঘটেই থাকে। সুতরাং এটা কিন্তু রিসলিউশন অথবা কনফ্লিক্ট রিসলিউশন যেটা বলা হয়ে থাকে, সেটা আমাদেরকে সমাধান করা সহজে আমরা কীভাবে সমাধান করতে পারবো, এটা হলো কনফ্লিক্ট রিসলিউশন। তো এই কনফ্লিক্ট রিসলিউশন আমাদের দেখা যায় পার্সোনাল লাইফে অনেকেরই ঘটেছে। তো সুতরাং এটা আমরা চেষ্টা করব সহজেই কীভাবে এটা সমাধান করা যায়, এটা কীভাবে নিরসন করা যায়, এটা মূলত আমাদের কাজ। দেখা যায় যে আমরা অনেকেই এটা নিয়ে বিভিন্ন রকম অনেক দেখা যায় যে এই জিনিসটা কীভাবে বড় করা যায়, এই জিনিসটা কীভাবে আরও একটা ঝামেলা তৈরি করা যায়। তো আমরা অনেকেই করে থাকি। তো সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব, দেখা যায় আমরা সবাই মানুষ, তো ম্যান ইজ মর্টাল, আমরা কিন্তু যে কোনো সময় কিন্তু আমরা মারা যেতে পারি। তো আমাদের কিসের এত আমাদের অহংকার বা কি দ্বন্দ্ব, এটা আসলে মোটো ঠিক নয় যে আমরা হিউম্যান হিসাবে। তো আমরা সবার সাথে আমরা একটা কোঅপারেশন এবং সহযোগিতামূলক আমরা আচরণ করব এবং সহানুভূতি দেখাবো। এটা মূলত হচ্ছে আমাদের টিম ওয়ার্ক বা আমাদের এটা হওয়া উচিত। এটা আমি আমার ওপিনিয়ন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমরা নেক্সট আচ্ছা, এবার আমরা কমিউনিকেশন স্কিলের নাম্বার আমরা যেটা 4 আলোচনা করব, সেটা হলো লিডারশিপ বা আমরা লিডারশিপটা কি, এই লিডারশিপটা কিন্তু আমরা নিজের ভিতরে আমরা আয়ত্ত করব। অর্থাৎ ধরুন লিডারশিপ হচ্ছে যে নেতৃত্ব, অর্থাৎ একটা সমাজ বা গোষ্ঠী বা একটা দল বা সংগঠনের একজন কিন্তু নায়ক থাকে বা একজন কিন্তু লিডার থাকে। সে কিন্তু তার দলকে একটা লিড দিচ্ছে বা গাইড দিচ্ছে, তার দলকে কি দিক নির্দেশনা দেয় বা তার দলকে কি করতে হবে বা কি কাজ করলে ভালো হবে। একজন গোষ্ঠী একজন নেতার কে অনুসরণ করা বা একজন লিডারশিপকে অনুসরণ করা, এটাই মূলত হচ্ছে লিডারশিপ। আর এই লিডারশিপটা এটা কিন্তু আপনি হতে পারেন এবং আমিও হতে পারি। তো আমি লিডারশিপ যদি হই বা আমি যদি লিডার হই, তো লিডার হলে আমি কিভাবে আমার টিমকে কিভাবে আমি গাইড করব বা টিচ করব, এটা কিন্তু আমার নিজের ভিতর কিন্তু আয়ত্ত করতে এবং থাকতে হবে একজন লিডারশিপ হিসেবে। অর্থাৎ আপনার ভালো মন্দ সব দিকেই কিন্তু বিচার বা বিশ্লেষণ করা আপনার ক্ষমতা রাখতে হবে এবং সেটা যেন একটা সংগতিপূর্ণ হয়। আপনার যে দলের যে লোক বা যে আপনার যে ম্যান পাওয়ার বা সদস্য থাকবে, তারা যেন এটা সহজেই সেটা গ্রহণযোগ্য মনে করে। এটাই মূলত হচ্ছে লিডারশিপ। তো লিডারশিপ হয়ে যে আমরা এমন একটা কাজ করব না যেটা আপনার দলের সদস্যদের মতামতের বাইরে চলে যায়। তো এটাই মূলত হচ্ছে লিডারশিপ। তো লিডারশিপ এটা মূলত আপনার লিডারশিপ অবশ্যই নিজেকে একটা লিডারশিপ হিসাবে তৈরি করা বা আপনাকে আপনার টিম পরিচালনা করার যে ক্ষমতা, সেটা আপনাকে নিজের ভিতর রাখতে হবে। যেমন আপনি একজন বস হলেন বা আপনি যে কোনো ডিপার্টমেন্টের একজন বস বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা হলে আপনি কিভাবে আপনার গ্রুপকে হ্যান্ডেল করবেন বা আপনার টিমকে আপনি গাইড করবেন, আপনার টিমকে কিভাবে সহযোগিতা করবেন, আপনার টিমকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এটাই মূলত হচ্ছে একজন লিডারশিপের কাজ। তো এই লিডারশিপ হিসেবে আপনাকে যেভাবে ঘোষণা দরকার বা আপনার নেতৃত্ব দেওয়া দরকার, সেটা আপনাদের ভিতরকে এটা সেট আপ করে নিতে হবে। তো এবার আমরা আলোচনা করব কমিউনিকেশন স্কিলের আমরা নাম্বার 5 যে স্টেপটা আছে, সেটা হলো মোটিভেশন। তো মোটিভেশনটা কি? মোটিভেশন হচ্ছে অর্থাৎ অনুপ্রেরণা, অর্থাৎ একটি অভ্যন্তরীণ অবস্থা বা যা ব্যক্তির লক্ষ্য নির্দেশিত আচরণ নিযুক্ত বা হতে পরিচিত
করে থাকে সেটা হচ্ছে যে একজন লোক তার ভিতরে কিন্তু একটা মোটিভেশন বা অনুপ্রেরণা করা দরকার। তো অনুপ্রেরণা হচ্ছে যে আপনার বা সঙ্গী বা দল বা আপনার যে এমপ্লয়েড রয়েছে তাদেরকে একটা মোটিভেশন করা দরকার। আর একজন মানুষ বা প্রাণী হিসাবে একটা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট কিন্তু তারা কিন্তু আচরণ শুরু করে, যা চালিয়ে যায় এবং শেষ করে। তো সুতরাং এই যে মোটিভেশনটা হচ্ছে যে প্রায়শই একটি শক্তি হিসাবে বোঝা যায়, অর্থাৎ এটা কিন্তু একটা শক্তি হিসেবে কিন্তু কাজ করে। দেখা যায় যা অর্থাৎ আপনার টিমের ভিতরে যা যদি কোনো সদস্য আছে, এমন কোনো সদস্য থাকতে পারে যে তার আজকে বা বার্থডে, তার আজকে বা একটা একটা কি ধরুন একটা যে কোনো একটা স্মরণীয় দিন তার রয়েছে, সেই স্মরণীয় দিনকে সে মনে করলো, আপনার টিমের ভিতর বলল। তো সেটাকে কিভাবে আপনারা নিচ্ছেন এবং কিভাবে তাকে একটা সম্পাদনা দিচ্ছেন, তো এটাই হচ্ছে মোটিভেশনাল। অর্থাৎ হচ্ছে একজন এমপ্লয়ারকে যদি আপনি কোনো মোটিভেশনাল বা কোনো অনুপ্রেরিত করার জন্য তার কাজের ক্ষেত্রে হোক বা তার বিভিন্ন একটা ইয়ের ক্ষেত্রে হোক বা পার্সোনাল লাইফের ক্ষেত্রে হোক, তাকে যদি আপনার সহযোগিতা করেন বা তাকে বললেন যে ধরুন সে এখন আপনাকে বলছে ভাই আমার কাছে টাকা নেই, তো আপনি যদি আমাকে 1,000 টাকা দিয়ে হেল্প করতেন তাহলে আমার অনেক উপকার হতো। সেক্ষেত্রে এই যে আপনি যদি তাকে 1,000 টাকা দিলেন বা তাকে একটা অনুপ্রেরিত করলেন, অনুপ্রেরিত হয়েছে, তার একটা কাজের প্রতিও সে একটা মনোনিবেশ হচ্ছে। তো এটাই মূলত হচ্ছে কি মোটিভেশন বা মোটিভেশনাল। তো অর্থাৎ হচ্ছে যে আমরা দেখা যায় যে আমরা গার্মেন্টস ক্ষেত্রে কিন্তু অনেকেই আমরা রয়েছি, আমাদের দেখা যায় যে অনেকেই ওয়ার্কার রয়েছে, অনেক ওয়ার্কার যারা কাজ করে থাকে, আমরা তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে কিন্তু একটা অনুপ্রেরিত করতে পারি, তাদের যে কাজের যে স্পিরিট সেটা কিন্তু বাড়াতে পারি। সেটা হচ্ছে তাকে আমরা ছোট কিছু দিয়ে যদি আমরা গিফট হিসাবে দিই, সেক্ষেত্রে তিনি কিন্তু ওটা পেয়ে কিন্তু একটা অনুপ্রেরিত হচ্ছে, সে কিন্তু একটা খুশি হচ্ছে, তার একটা ভালো লাগছে। তো মূলত এইগুলো যদি আমরা তাদেরকে একটা মোটিভেশনালভাবে আমরা তাদেরকে কোনো গিফট বা প্রদান করে থাকি, সেক্ষেত্রে উনি যে কাজটাগুলো করছেন সেই কাজগুলোর প্রতি তার কিন্তু একটা আস্থা এবং তার একটু ভালোবাসা, আপনার প্রতি ভালোবাসা, এবং তার ভিতরে একটা কি হলো কাজের স্পিডটা কিন্তু বেড়ে যাবে। তো মূলত এইগুলো কিন্তু আমাদের করা দরকার, যারা আমরা বস রয়েছি তাদের ভিতরে কিন্তু অবশ্যই কিন্তু এই মোটিভেশনগুলো থাকতে হবে। অর্থাৎ আপনার টিমকে কিভাবে ডেভেলপ আরও করা যায় এবং কিভাবে তাদেরকে একটু, এক কথা এটা বলা হচ্ছে যে তাকে একটা কি বলবো, তাকে আমরা অনেকে বলে থাকি যে তাকে একটা ক্লু দিচ্ছি বা তাকে একটা আমরা সম্বর্ধনা দিচ্ছি, ছোটো একটা কিছু দিয়ে মানুষের মনকে খুশি করা বা হাসি ফুটানো, এটাই মূলত হচ্ছে মোটিভেশন। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের কাজকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি। আপনার দলের টিমকে আপনি বড় করতে পারেন এবং আপনার কাজের প্রতি তাকে অনুপ্রাণিত করতে পারেন। এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনারা যদি একটু বিল্ড আপ করেন বা আপনারা যদি একটু ডেভেলপ করেন বা তাদেরকে একটা সহযোগিতা করে থাকেন বা গিফট দেন, তাহলে আপনার কাজের প্রতি তাদের একটা মনোনিবেশ আসবে। এটা হলো মোটিভেশন, যেটা আমরা বুঝি। পার্সোনাল কমিউনিকেশন স্কিলের নাম্বার 6 যেটা বলা হয়েছে 6 নাম্বার। তো 6 নাম্বার হচ্ছে যেটা হলো পেটেন্ট, যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে ধৈর্য ধারণ। অর্থাৎ একটা জিনিস নিয়ে অপেক্ষা করা, একটা কাজের বা সামনে আপকামিং বা আসবে, দেখা যায় যে আপনাকে আপনার বড় ভাই বা আপনার বাবা বা আপনার বোন বা আপনার কলিগরা আপনাকে একটা গিফট দিবে, বলছে যে আগামী মাসে দেব বা পরের মাসে দিচ্ছি। এই যে আপকামিং, এটার জন্য আমরা যে ওদের আগ্রহে তাকিয়ে থাকি বা আমরা অপেক্ষা করি, এটাই মূলত হচ্ছে পেটেন্ট। তো পেটেন্টটা কিন্তু আপনাদের ভিতর থাকতে হবে। অর্থাৎ দেখা যায় যে আপনার বা বস বা আপনার কলিগ আপনাকে অনেক সময় দেখা যায় একটা কথা বলে বা কথা রাখেনি, আপনার ভিতরে এই যে কষ্টটা বা আপনার সাথে যে কোনো একটা অসৎ আচরণ করেছে, সেটা আপনার সাথে সাথে তাৎক্ষণিকভাবে তার প্রতি একটা রাগ বা প্রতিহিংসা না দেখানো, এবং কারোর প্রতি আপনার বসের প্রতি বা আপনার কলিগ আপনার সাথে বিহেভটা খারাপ করেছে, সেটা আপনারা যদি আপনার বস রয়েছে, আপনার বস আর ওর বস যদি সেম হয়, সেক্ষেত্রে আপনার সাথে সাথে জিনিসগুলো তাকে না জানানো বা অভিযোগ না করা বা বিরক্ত হয়েও আপনার নিজের ভিতর নিজেকে ধরে রাখা বা কষ্ট পাওয়া, এটা হলো পেটেন্টের কাজ। অর্থাৎ দেখা যায় যে আপনি যখন আপনার বাচ্চাদের সাথে আচরণ করছেন, তখন কিন্তু আপনার কিন্তু বাচ্চাদের প্রতি একটা কিন্তু অনেক ধৈর্য ধারণ করতে হয়। দেখা যায় বাচ্চা বিভিন্ন সময় আপনার সাথে খারাপ বিহেভ করতে পারে, আপনার সাথে ঘ্যান করে বা ও তো বাচ্চা মানুষ, তো তখন যে আপনার সাথে যে খারাপ আচরণগুলো করছে বেবিটা, তো আপনি কিন্তু তার সাথে কিন্তু আপনি কিন্তু খারাপ আচরণ করতে পারছেন না। তো এই যে ওর যে ওর যে ব্যবহার, সেটা আপনি মানে এটা পুষিয়ে নেওয়া বা আপনাকে ধৈর্য ধারণ করা, এটাই মূলত হচ্ছে অর্থাৎ একটা পেশেন্টের কাজ। এটা হলো অর্থাৎ একটা প্যাটার্ন বলা হয়ে থাকে। তো এবার আমরা
চলে যাব নেক্সট। আচ্ছা, আমরা এবার আলোচনা করব ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলের নাম্বার 7 নাম্বার যেটা বলা হয়েছে সেটা হলো ডিপেন্ডাবিলিটি। অর্থাৎ ডিপেন্ডাবিলিটি হচ্ছে যে নির্ভরযোগ্যতা। তো নির্ভরযোগ্যতা হলো বিশ্বস্ত বা নির্ভরযোগ্য বা আচার আচরণের সামঞ্জস্যপূর্ণ হওয়ার গুণ। অর্থাৎ নির্ভরযোগ্য বলতে একটা জিনিসের উপর বা আপনার কারোর উপর আস্থা রাখছেন বা ভরসা রাখছেন, বা আমরা যে কোনো একটা প্রোডাক্ট কিনছি বা দেখা যায় যে মার্কেটে আপনাকে কিন্তু বলে ভাই এটা 6 মাসের ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে। আমরা এই যে প্রোডাক্টটা নিয়েছি সেই প্রোডাক্টের উপর কিন্তু একটা আস্থা বা নির্ভরযোগ্য আমাদের যে তার প্রতি যে একটা বিশ্বাস, এই প্রোডাক্টের উপর বিশ্বাস রেখেছি, বা যে আমরা বলা যায় যে কাস্টমার থেকে বা আমরা যার থেকে আমরা ক্রয় করেছি তার প্রতিও কিন্তু আমরা একটা বিশ্বাস করেছি। উনি যে বলছে যে এটা রাইট, বলছে যে এটা এতদিন চার্জ গ্যারান্টি বা এই জিনিসটা ভালো বা খুব টেকসই, এই যে আমরা তার কথায় যে আমরা একটা নির্ভরযোগ্য বা আস্থা বা আমরা তার প্রতি যে বিশ্বাস প্রতিস্থাপন করেছি, এটাই হলো ডিপেন্ডাবিলিটি। তো এটা কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো কমিউনিকেশন স্কিলের নাম্বার 8 যেটা বলা হয়েছে সেটা হলো কোলাবোরেশন। তো কোলাবোরেশনটা কি? কোলাবোরেশনটা হচ্ছে সহযোগিতা। তো অর্থাৎ সহযোগিতা বলতে আমরা কিন্তু প্রথমে একটা নাম্বার 2তে আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো যে ট্রিমার্ক। তো ট্রিমার্কের মতোই কিন্তু এই কাজটা। অর্থাৎ সহযোগিতার অর্থ হচ্ছে একটা কাজকে বা একটা সবাই মিলে একটা কাজকে আমরা কমপ্লিট করব। এটা বা একের অধিক ব্যক্তি মিলে আমরা সবাই মিলে একটা কাজকে বা সংস্থাকে একসাথে কাজ করা হচ্ছে কিন্তু সহযোগিতা, এটা কিন্তু বলা হয়ে থাকে। বা সবাই মিলে আমরা যে সংস্থা মিলে যে কাজটা করব, একটা যে রূপরেখা আসে, সবাই মিলে যে কাজ করলে যে একটা রূপরেখা আসবে, সেটা মূলত হলো আপনার কি কোলাবোরেশন। অর্থাৎ সেটা কিন্তু আমরা সবাই মিলে ঐক্য হয়ে আমাদের টিমের যে লোকজন থাকবে বা টিম ওয়ার্ক, আমরা যে টিম বিল্ডিং আমরা প্রথমে আলোচনা করেছি, সবাই মিলে একটা কাজের প্রতি সহযোগিতা করে কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে কিন্তু অর্থাৎ কোলাবোরেশন। অর্থাৎ দেখা যায় এটা হতে পারে যে আপনারা দুজন মিলে একটা কাজ করছেন। ধরেন ধরেন আমি ধরেন আমার ফ্রেন্ড যে কাজ করি, আমরা দুজন মিলে যদি কোনো প্রবলেম ফেস করি, আমরা শেয়ার করি ওর সাথে যে আচ্ছা বন্ধু, এটা তো এভাবে হচ্ছে না, তো এটা কীভাবে করা যায়। ধরেন আমি যেটা না বুঝছি, সে আমাকে কিন্তু একটা গাইড দিচ্ছে যে হ্যাঁ বন্ধু, তুমি এটা এভাবে করো, এটা এভাবে করলে কিন্তু কাজটা কমপ্লিট হবে। তো আবার ও যখন কোনো কাজে প্রবলেম হচ্ছে বা ফেস করছে, সে আমার সাথে শেয়ার করছে, আমি তাকে একটা অ্যাডভাইস করছি বা টিচ করছি যে বন্ধু এভাবে না এভাবে করো। এই যে দুজন মিলে যে একটা কাজকে আমরা সংবদ্ধ করে আমরা একটা কাজটা কমপ্লিট করছি, এবং আমরা দুজন মিলে যে কাজটা করে যে রূপরেখা দাঁড়ায়, সেটা মূলত হচ্ছে কোলাবোরেশন। তো সবার সাথে একটা কোলাবোরেশন থাকতে হবে, সবার সাথে সহযোগিতা যে মূলক আচরণ বা সহযোগিতা আমরা করে থাকি, একে অপরকে যে সহযোগিতা করি, এটাই মূলত হচ্ছে কোলাবোরেশন। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলের নাম্বার 9। তো 9 নাম্বারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স। অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্সটা হলো আপনার নিজের যে আবেগ রয়েছে, আবেগ দুটোই পরিচালনা করা, এবং আপনার পাশের যে মানুষগুলো রয়েছে বা ফ্রেন্ড বা যারা থাকুক না কেন, তো তাদের যে ইমোশনাল আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, সেটা আপনার বোঝার ক্ষমতা। এটা মূলত হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্ট। অর্থাৎ আপনার আবেগকে অন্যের সাথে শেয়ার করা, এবং অন্যের আবেগ আপনার সাথে শেয়ার করলে অন্যের যে ইমোশনাল যে ইন্টেলিজেন্স রয়েছে, সেটা আপনাকে সহজেই বোঝা। এটা মূলত হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এবার আমরা আলোচনা করব ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলের নাম্বার 10 নাম্বার যেটা বলা হয়েছে সেটা হলো ফিডব্যাক। ফিডব্যাক হচ্ছে আপনি কোনো কাজ বা করছেন বা পরিচালনা করছেন বা কোনো প্রজেক্ট আপনি পরিচালনা করছেন, সেই প্রজেক্টের কিন্তু একটা লক্ষ্য বা গোল রয়েছে। তো ধরুন আপনি যেটা হলো যে ফিডব্যাক, ধরুন আমি কীভাবে এটাকে আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো যে একজন টিচার বা শিক্ষক যখন স্টুডেন্টদের যে একটা প্রশ্ন করে, বা অর্থাৎ তাকে যদি একটা গাণিতিক সমাধানের জন্য, ধরুন একটা টিচার আমাদেরকে বা স্টুডেন্টদেরকে বললো যে এই অঙ্কটা তুমি করে দাও। তো আমরা এই গাণিতিক যে সমাধানটা একজন শিক্ষক কিন্তু একটা প্রজেক্ট ধরন পরিচালনা করলো, বা এটা কিন্তু একটা লুপ তৈরি করলো, তাকে বললো যে তুমি এটার সমাধানটা তুমি করে দাও, বা এটা তুমি অ্যান্সারটা কী হবে। এক কথায় একজন প্রশ্ন করলো, সে প্রশ্নের যে অ্যান্সার করলো বা উত্তরটা দিল,
এটাই মূলত হচ্ছে ফিডব্যাক। তো ধরুন এখানে ফিডব্যাক বলতে হচ্ছে আমি যখন কোনো কাজকে ইনপুট দিচ্ছি, যেমন ধরুন গার্মেন্টস সেক্টরে ধরুন একটা উদাহরণ দিই, সেটা হলো যে একটা প্রোডাক্ট কিন্তু অবশ্যই কিন্তু সুইং করতে হয়। আর এই সুইং করতে হলে একটা এই লাইনে দেখা যায় যে 20 থেকে 30 জন কিন্তু ম্যান পাওয়ার বা অপারেটর তারা কিন্তু কাজ করে। একটা কাজকে কিন্তু কমপ্লিট করার জন্য সবাই মিলে কিন্তু একটা কাজ করছে। ধরুন একটা এই টি শার্ট আমি যেটা পরেছি, এই টি শার্টটা তৈরি করার জন্য ধরুন এখানে 30 জন অপারেটর রয়েছে। তারা কিন্তু এই কাজটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা গার্মেন্টসটা কিন্তু কমপ্লিট করা। আর এই কমপ্লিট করার আগে এই প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা থাকে। তো সুতরাং এই পার্টগুলো যখন একে অপরকে দ্বারা কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট করা হয় বা সুইং করা হয় বা পার্টগুলো অংশগুলো যোগ করা হয়, একটা একটা অপরটির সাথে কিন্তু কানেক্টেড করা হয়ে থাকে। কানেক্টেড করার পর হওয়ার পরেই কিন্তু এটা কিন্তু কি হলো, এটা একটা টি শার্ট বা একজন মানুষ পরিধান করার জন্য একটা গার্মেন্টসটা কিন্তু তৈরি হয়ে গেল। তো তৈরি হলে এটা কিন্তু আমরা প্রথমে কিন্তু কী করেছি, ইনপুট করেছি। তো এটা প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা ইনপুট করেছি। ইনপুট করার পর যখন এটা সব প্রসেস সুইং করার পর বা সেলাই করার পর একটা টি শার্ট বা পলো শার্ট তৈরি হলো, এটা কিন্তু কি হলো, এটা কিন্তু আউটপুট হলো। এটা কিন্তু মূলত আউটপুট। আমাদের কিন্তু আউটপুটের মূল লক্ষ্য ছিল যেটা এই গার্মেন্টসটা কমপ্লিট করা হবে। এই কমপ্লিট করা মূলত এটাকে বলা হয় আউটপুট, বা এটা আমরা ধরতে পারি ফিডব্যাক। তো আমরা কোনো প্রশ্ন করলাম, সেই প্রশ্নের যে অ্যান্সার পেলাম সেটা মূলত হচ্ছে হলো ফিডব্যাক। তো আশা করি সকলেই এটা সহজে বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলের নাম্বার 11 নাম্বার যেটা হচ্ছে সেটা হলো নেগেশন। তো নেগেশনটা কি? নেগেশনটা ধরুন যখন আলোচনা হলো, নেগেশন অর্থাৎ হচ্ছে আলোচনা বা দুটি পক্ষের মধ্যে একটি কৌশলগত আমরা আলোচনা করে থাকি একটি সমস্যার সমাধানের জন্য যা উভয় গ্রহণযোগ্য বলে মনে করে। তো ধরুন আপনি যখন একটা ইন্টারভিউ ফেস করেছেন বা আপনি জবের জন্য যে ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ হওয়ার পর আপনাকে কিন্তু তারা নেগোশিয়েশন একটা করে বা আলোচনা করে। তো আপনার স্যালারি কত নেবেন বা আপনার মান্থ যে আপনার যে স্যালারি নিবে, তো স্যালারি নিয়ে কিন্তু দুজন মিলে কিন্তু আমরা আলোচনা করে থাকি। তো সে কিন্তু একটা বলে থাকে বা এই স্যালারি দেবো, বা আপনি বলেন যে না আর একটু যদি আগান বা আমি এটাতে জব করব। এই যে দুজনের ভিতর যে একটা আলোচনা, এই আলোচনা এটা মূলত হচ্ছে নেগোশিয়েশন। বা পরে লাস্টে কিন্তু আমরা দুজন মিলেই কিন্তু একটা ডিসিশন মেক করা হয়, ওকে আমি জব করব, আর অথবা আমরা বলবো যে বা আমি করব না। এই যে দুজনের যে নেগোশিয়েশন বা আলোচনা, এটাই মূলত হচ্ছে আমরা বলে থাকি নেগোশিয়েশন। তো নেগোশিয়েশন হচ্ছে অর্থাৎ দুইটা দেশের ক্ষেত্রে হতে পারে। ধরুন দুই দেশের পার্শ্ববর্তী দেশ মিলে যে আমরা যে আলোচনা করে থাকি, তো সবাই মিলে যে আমরা দুই দেশের যে কর্তৃপক্ষ মিলে যে সমাধানটা বা আমরা যে একই সিদ্ধান্ত নিই, এটি মূলত হচ্ছে নেগোশিয়েশন। এটা ক্রেতা বা বিক্রেতার ভিতরে কিন্তু ঘটে থাকে। যেমন একটা ক্রেতা কিনছে আর একজন বিক্রেতা বিক্রি করছে। তো দুজন মিলেই কিন্তু একে নেগোশিয়েশন করে কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু সেল বা বাই হচ্ছে। তো এটাই মূলত হচ্ছে নেগোশিয়েশন। আশা করি আপনারা কিন্তু নেগোশিয়েশনটা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব একদম লাস্ট স্টেপ, আমরা চলে এসেছি 12 নম্বর, যেটা আমি প্রথমেই বলেছি 12টি স্টেপ আমি আলোচনা করব প্রথমে। আর এই 12টি স্টেপে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ভাগ আছে, এক একটা স্টেপের কিন্তু 4-5টা কিন্তু একটা ধাপ রয়েছে। তো এগুলো আলোচনা করা, এটার পজিটিভ কী হবে নেগেটিভ কী হবে সব কিছু কিন্তু এই প্রত্যেকটা স্টেপে কিন্তু আলোচনা রয়েছে, সেটা আমি একে একে আমি আলোচনা করব। তো এখন লাস্ট যে আলোচনা সেটা হলো যে পজিটিভ অ্যাটিটিউডটা কী। তো এই যে আপনাদের যে একটা পজিটিভ অ্যাটিটিউড যেটা আমরা বলে থাকি যে আমরা এই কি মানে একটা জিনিসের প্রতি একটা পজিটিভলি কথা বলা, যেটা আমরা সহজ কথায় বলতে পারি এর ভালো বা এটা নিয়ে আলোচনা করা, এটা মূলত হলো পজিটিভ অ্যাটিটিউড। অর্থাৎ হচ্ছে যে আমরা কারোর প্রতি আমরা যে আলোচনা করব, আমরা আপনার কলিগ হতে পারে বা ফ্রেন্ড সার্কেল হতে পারে, দেখা যায় যে আমরা একে অপরের যে নিয়ে যে আলোচনা করি, দুইজন লোক মিলেই কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় অনেক জনের বিষয় নিয়ে আমরা আলোচনা করি, নারী দোস্ত সে এরকম বা ফ্রেন্ড ও এরকম। তো এই যে একজনকে নিয়ে আমরা যেটা আলোচনা করছি, সেই আলোচনাটা কিন্তু হতে হবে যে পজিটিভ। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ মন মাইন্ড থাকতে হবে। একজন টিমের সাথে যখন কাজ করবেন সেটা অবশ্যই কিন্তু আপনার টিম বিল্ডিং কিন্তু থাকতে হবে। টিম বন্ডিংটা হচ্ছে যে পজিটিভ ধ্যান ধারণা, অর্থাৎ আপনার যে একজনের প্রতি যে আস্থা বা বিশ্বাস, এই যে সেটা এইগুলো কিন্তু আপনার উপর কিন্তু আপনার ভিতরে রাখতে হবে। তো পজিটিভ আলোচনা বলতে আমরা এটি কিন্তু আমরা বুঝি। তো আমরা সহজ কথায় কারোর প্রতি আমরা কোনো নেগেটিভ বা খারাপ কথা বলবো না, পজিটিভ অর্থ ভালো আলোচনা আমরা যেটা বুঝে থাকি। তো এটা মূলত হচ্ছে আই থিঙ্ক যেটা হলো ইতিবাচক মানসিক ভঙ্গি যেটা বলা হয়ে থাকে পজিটিভ, অর্থাৎ অ্যাটিটিউড অর্থাৎ হচ্ছে ইতিবাচক বা মানসিক
ভঙ্গি যেটা বোঝানো হয়ে থাকে। তো এটাই কিন্তু অনেকের ভিতরে থাকে যে নেগেটিভ আমার ধ্যান ধরা, নেগেটিভ থিঙ্কিং। তো এটা আমরা চেষ্টা করব যে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা তো সবাই হিউম্যান, তো আমরা একে অপরের কিন্তু ভুল হতে পারে। তো এই জন্যই যে আমরা তার প্রতি যে একটা মন খারাপ বা প্রতিহিংসামূলক তার সাথে আচরণ করব, এটা কখনোই কিন্তু আমরা কাম্য নয় এবং এটা আমাদের করা উচিত নয়। তো এটা মূলত হচ্ছে, এটা হলো পজিটিভ অ্যাটিটিউড। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আলোচনা করবো এই 12টা স্টেপের, প্রত্যেকটা স্টেপের যে 5-7টা করে যে আলোচনা রয়েছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবার কোনো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।